Welcome to Sports Live, presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। নির্বাচিত হওয়ার পর প্রথমবার বিসিবিতে গেছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, করলেন বোর্ড সভা। শুক্রবার বিসিবি সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। শনিবার দুপুর 1টার দিকে বিসিবিতে পৌঁছান নতুন সভাপতি। মিরপুর একাডেমিতে আয়োজিত আম্পায়ারদের একটা প্রোগ্রামে কথা বলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, সাথীরা আক্তার জেসির মতো আম্পায়াররা। এরপর বিকেল 3টা থেকে সভা শুরু করেন বোর্ড কর্তারা। মিরপুরে বিসিবির সভা শেষে এখন বিস্তারিত জানাচ্ছেন ইফতেখার রহমান মিঠু। সরাসরি চলে যেতে চাই সেখানে। করে প্ল্যান না, বাট আমরা অ্যাক্টিভ করছি আগের প্ল্যান আর কারেন্ট প্রেসিডেন্টের আইডিয়া আরও ইনকর্পোরেট করে আমরা এগিয়ে যেতে চাচ্ছি। ভাই একজন করে না এটা নতুনভাবে ওইভাবে পাইলট প্রজেক্ট রিস্টার্ট তো অ্যাকচুয়ালি আপনি যদি তখন তো আমি ছিলাম না, আমি তো লাস্ট 3 বছর ছিলাম, আমার সময় তো আমি দেখিনি আগে কি হয়েছে। এটা তো তাহলে যারা ছিল তাদের জিজ্ঞেস করতে হবে। লেট বি ভেরি স্ট্রেট, আগের যারা ছিল তাদের জিজ্ঞেস করতে হবে। এখন সিচুয়েশন হচ্ছে যে ওইখানে কিভাবে হয়েছিল না, এখানে আমাদের একটা তো রিজনাল ক্রিকেট, এটা কিন্তু বহু 2000-এর মিড 2000 থেকে কিন্তু এইসব কথা আমরা শুনে এসেছিলাম, রিজনাল ক্রিকেট কিন্তু রাইট রিজনাল ক্রিকেট কিন্তু কিক অফ হয়নি। সো এখন যেটা প্রায়োরিটি 1-এ আছে যে রিজনাল ক্রিকেট আপনার যেভাবে বলতেছি পাইলট প্রজেক্ট হিসেবে দুটো করে, কারণ একসঙ্গে আমাদের তো এই ব্যাপারে এক্সপিরিয়েন্স একটু কম, তো সুতরাং করার পরে এটার প্রো অ্যান্ড কনস দেখে আমরা করতে পারি কি অন্যগুলি হবে। জি হ্যাঁ, মানে আলোচনা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের যে মূল জায়গাটা ঠিক মাঠের দিকেটা বাংলাদেশ টিম হারতেছে, ক্রিকেট অফিসের কোনো রিপোর্ট আপনারা চেয়েছি কিনা তাদের আসুক ভাই, আমাদের ক্রিকেট অপারেশন তো ওখানেই আছে, ডেফিনেটলি উনি ফেরত আসলে আমরা এটা নিয়ে আলাপ করব কোথায়, মানে আমরাও জানি সবাই জানি আমাদের কোথায় আমরা খারাপ করতেছি, ব্যাটিং কন্টিনিউয়াসলি করছে, এটা নিয়ে আবার বসবে। সুবিধাটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্রিকেটার, এখন বাংলাদেশের ওয়ান অফ ফাইনেস্ট ক্রিকেটার হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল। তারপরে চিন্তা তার হাত ধরেই আফগানিস্তান এসেছে, নেপাল এসেছে, কথাটা বুঝছেন। সো ওই এক্সপিরিয়েন্স দিয়ে আমরা যদি স্টার্টটা ঠিক মতো করতে পারি তাহলে নিশ্চয়ই ভবিষ্যতে সাফল্য দেখব। কথা বলছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। ক্রিকেট অবনতি ও অনিয়মের কারণে অপসারণ করা হয়েছে ফারুক আহমেদকে, এমন দাবি করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে তার অপসারণের আইসিসির নিষেধাজ্ঞা না, বরং সংস্থাটি সাধুবাদ জানিয়েছে বলে দাবি তার। জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদকে নয়, বরং এনএসসির পরিচালক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান আসিফ মাহমুদ। দায়িত্ব গ্রহণের মাত্র 9 মাসের মধ্যে বদলে গেল সকল দৃশ্যপট। বিসিবির সভাপতি হিসেবে ক্রিকেট বদলের বাণী শুনিয়ে নিজেই বদলে গেলেন পদ থেকে। যদিও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দাবি, সভাপতি হিসেবে দায়িত্ব থেকে সরানো হয়নি ফারুক আহমেদকে, বরং ক্রিকেটের অবনতি ও পারফরমেন্সের কারণে এনএসসির পরিচালক হিসেবে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে, যে কারণে বিসিবির সভাপতির পদ থেকে সরে যেতে হয়েছে তাকে। জানালেন আইসিসির অবস্থানের কথাও। আমরা কিন্তু প্রেসিডেন্টকে অপসারণ করিনি, আপনারা যদি ভালোভাবে দেখেন আমরা তার পরিচালক মনোনয়নটা তো সরিয়ে নিয়েছি, এবং এর এই প্রক্রিয়া হিসেবে এর আফটার ইফেক্ট হিসেবেই ওনার প্রেসিডেন্ট পদটি চলে গিয়েছে, এবং আমরা আরেকজনকে পরিচালক মনোনয়ন দিয়েছি, এবং বোর্ডের যারা আছেন তারা নিয়ম অনুসারে আইসিসির যে গাইডলাইন আছে, যে কনস্টিটিউশন আছে আমাদের ক্রিকেট বোর্ডের, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আরেকজনকে প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট করে। আমাদের আইসিসির সাথেও প্রপারলি যোগাযোগ হয়েছে, এবং যিনি এখন প্রেসিডেন্ট এসেছেন তিনি নিজে আইসিসিতে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন,
তো কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেই এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন। বাংলাদেশের বর্তমান যেই ক্রিকেটের অবস্থা সেটা তো আইসিসিরও অজানা নয়। ৮ পরিচালকের অনাস্থার বিষয়টিকে গুরুত্বের সাথে দেখেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে ফারুক আহমেদ নিজ থেকে সরে এলে এনএসসির পরিচালক পদ থেকে তাকে সরানোর প্রয়োজন হতো না বলে মত তার। পরিবেশটাকে খারাপ না করে যথাযথভাবে মানে পানি ঘোলা না করে সমাধান করতে পারি কিনা, উনি নিজে থেকে যদি করতেন তাহলে হয়তো আমাদেরকে ওনার পরিচালক মনোনয়নটা তুলে নিতে হতো না। তবে যাই হোক, সেটা তো আর সম্ভব হয়নি, যে কারণে আমাদেরকে উদ্যোগটা নিতে হয়েছে। বিসিবির আগের বোর্ডে যারা পরিচালক ছিলেন তারা প্রত্যেকেই আছেন বহাল তবিয়াতে। তবে ফারুক আহমেদের বেলায় ব্যতিক্রম কেন, সেই প্রশ্ন ছিল যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছে। কনস্টিটিউশন অনুযায়ী আমরা নির্বাচিত কোনো পরিচালককে তো আসলে অপসারণ করতে পারি না। তবে আগামীতে ইলেকশন আসছে, আপনারা জানেন আমাদের যে জেলা ক্রীড়া সংস্থাগুলো, বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠিত হচ্ছে এবং ক্লাবের ক্ষেত্রেও বিসিবি দেখবে যে কোন কোন ক্লাব বিগত সময়ে আসলে অস্তিত্ব নেই কিন্তু ভোট ব্যবহার করেছে, সেগুলো অ্যাসেসমেন্ট হবে এবং প্রকৃতভাবে একটা নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে বিসিবিতে একটা লিডারশিপ ট্রানজিশন হবে। দেশের ক্রীড়া ক্ষেত্রগুলোর উন্নয়নে প্রত্যেক ফেডারেশন ও সংস্থাগুলোকে কাজের অগ্রগতি ও অডিট রিপোর্টের মাধ্যমে সামনে মূল্যায়ন করা হবে বলে জানান আসিফ মাহমুদ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। ওয়ানডের পর এবার টি-20তেও 10-এ নামল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের পর পাকিস্তানের কাছেও সিরিজ হার। টানা 4 ম্যাচ হেরে আরও এক ফরম্যাটে আফগানিস্তানের চেয়ে নিচে নেমে গেল লিটন মিরাজরা। একের পর এক ব্যর্থতায় লাল সবুজের ক্রিকেট ভক্তদের আবেগ নিয়ে ছেলে খেলায় মেতেছে টাইগাররা। 2 উইকেট, 7 উইকেট, 37 রান আর 57 রানের পরাজয়। শেষ 4 টি-20-র ফলাফলের খাতায় বাংলাদেশের নামে লেখা এই ব্যর্থতার গল্প অধপতনের দিকে আরও এক ধাপ ঠেলে দিল টাইগারদের। ওয়ানডের পর এবার টি-20 র্যাঙ্কিংয়েও 10-এ নামল লাল সবুজের দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ 2 ম্যাচে হেরে সিরিজ হার। পাকিস্তানের কাছে প্রথম 2 টি-20 হেরে আরও এক সিরিজে ভরাডুবি। তারই তেতো ফসল আইসিসি র্যাঙ্কিংয়ের এই ডাউনফল। টানা 4 টি-20তে হারার পর বাংলাদেশ পয়েন্ট খুঁয়েছে 5টি। 225 থেকে কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন 220। আর তাতেই আরও এক ফরম্যাটে আফগানিস্তান টপকে গেল বাংলাদেশকে। 223 পয়েন্ট নিয়ে টি-20তে আফগানদের অবস্থান এখন 9। 202 পয়েন্ট নিয়ে বাংলাদেশকে হুঙ্কার দিচ্ছে আয়ারল্যান্ড। টি-20তে বাংলাদেশ সর্বোচ্চ 4-এ উঠেছিল 2012 সালে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশ ছাড়িয়ে গিয়েছিল পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতের মতো দলকে। সেই সিরিজের পর টি-20তে বাংলাদেশের ওপরে ছিল কেবল ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। আজ সেসব যেন শুধুই রূপকথার হারিয়ে যাওয়া গল্প। শুধুই কি টি-20, ওয়ানডেতে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে পেছনে ফেলে আফগানরা উঠে গেছে 7 নম্বরে, আর বাংলাদেশ নামতে নামতে 10-এ। লিটন মিরাজদের নিচে এখন শুধুই জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ডের মতো দল। একসময় এই ওয়ানডেতেই বাংলাদেশ হয়ে উঠছিল অন্য বড় দলগুলোর জন্য ভয়ের নাম। এখন হারিয়ে যেতে বসেছে সেই নামটাই। টি-20 র্যাঙ্কিংয়ের শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, তাদের রেটিং 271, বাংলাদেশের 220। ওয়ানডেতেও ভারত 124 রেটিং নিয়ে শীর্ষে, বাংলাদেশ মাত্র 76। টেস্টে 126 রেটিং নিয়ে টপার অস্ট্রেলিয়া, বাংলাদেশ 62 নিয়ে এই ফরম্যাটে 9 নম্বরে। পার্থক্যটা যেখানেই হোক, ক্রিকেটে যে বাংলাদেশ দিন দিন পিছিয়ে পড়ছে সেটা বুঝতে আসলেই রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই। শুধু একটা প্রশ্নের উত্তর খোঁজা দরকার, এদেশের ক্রিকেটে ক্রিকেট ছাড়া আর সবকিছুই দিব্যি এগিয়ে চলেছে কিভাবে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। বাংলাদেশ দলের 200 রানের বোঝা বহন করার মতো সক্ষমতা নেই। তাই তো টি-20 কার্যকরী দল গঠন করতে নির্বাচকদের আরও বেশি অনুসন্ধানী হবার কথা বলছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এদিকে বিসিবিতে শেষ হলো ফারুক আহমেদ অধ্যায়। তার সাথে বোর্ডে আসা নাজমুল আবেদিন বলছেন, সম্মিলিতভাবে কাজ না করায় ভরাডুবি হয়েছে ফারুকের। পাকিস্তানের বিপক্ষে প্রথম 2 ম্যাচের ইতিমধ্যেই টি-20 সিরিজ হেরে গেছে বাংলাদেশ দল। টানা 2 সিরিজ হেরে এবার ওয়ানডের পর টি-20 র্যাঙ্কিংয়েও 10 নম্বরে নেমে গেছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ দলের কেন এমন অধপতন? বিসিবির সহসভাপতি ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলছেন, বড় স্কোর তাড়া করার সামর্থ্য নেই বর্তমান দলটির। তাই তো নতুন করে দল পুনর্গঠন করতে নির্বাচকদের পরামর্শ দিলেন তিনি। 200 রান
এটা আজকাল মডার্ন টি-20 ক্রিকেটে কিন্তু স্বাভাবিক স্কোর, এবং যে উইকেটে খেলা হচ্ছে এই উইকেটে 200 রান কিন্তু হবেই, কিন্তু সেই 200 রানের বোঝা বইতে হয়তো আমরা পারছি না। এটা একটা। আরেকটা হচ্ছে আমরা যদি খুব ভালো করে খুঁজি আমাদের দেশেই আমরা খেলোয়াড় পাবো যারা টি-20 খেলতে অভ্যস্ত, টি-20-র মানসিকতা নিয়ে ক্রিকেট খেলে। সেই রিস্ক আমাদেরকে নিতে হবে। আমি মনে করি যে সিলেক্টরদেরকেও বোধহয় একটু এগিয়ে আসতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের পর অনেক প্রত্যাশা নিয়ে গত 21 আগস্ট বিসিবি পরিচালনা পরিষদে যুক্ত হয়েছিলেন নাজমুল আবেদিন ফাহিম ও ফারুক আহমেদ। সভাপতির দায়িত্বে বসেন ফারুক আহমেদ আর ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পান নাজমুল আবেদিন। কিন্তু গত 9 মাসে উল্লেখযোগ্য কোনো কাজই করতে পারেনি সেই কমিটি। প্রশ্ন হচ্ছে কেন ব্যর্থ হলেন ফারুক আহমেদ? নাজমুল আবেদিন ফাহিম জানালেন মূল সমস্যাটা কোথায় ছিল। প্রত্যেক রিজন যেন উৎসাহিত বোধ করে যে হ্যাঁ এখন আমাদের কাজগুলো আমরা করার সুযোগ পাচ্ছি। কিছু কিছু দায়িত্ব তারা পালন করবেন, কিছু কিছু রোল তারা প্লে করবেন, কিছু কিছু সিদ্ধান্ত তারা নিজের থেকে নেবেন এবং ওনারশিপটা আসবে। ওটার পাশাপাশি ডিস্ট্রিক্ট অটোমেটিক চলে আসে। কিন্তু সো খেলার ব্যাপারটা চারদিকে যেন খেলাধুলা হয় সেটা। কিন্তু অনেক বড় একটা কাজ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। আমরা অনেক দিন ধরে শুনে আসছি যে কক্সবাজারে আমাদের ক্রিকেট একাডেমি হবে, কিংবা আমাদের যে পূর্বাঞ্চলে যে জায়গাটা আছে সেখানে অনেক ধরনের ডেভেলপমেন্ট হবে, কিংবা ফতুল্লার মাঠটাতে আমাদের অনেক ধরনের খেলাধুলা হচ্ছে না। আমাদের খুব আশা সামনের বছর যে আমরা এই বছর যদি বিপিএল হয় সেটা যেন রাজশাহীতে করা যায় কিনা, বরিশালে করা যায় কিনা। নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেবার পর প্রথম সংবাদ সম্মেলনেই জানিয়েছেন টি-20-র মতো দ্রুত গতিতে কাজ করার কথা। আমিনুল ইসলামের সঙ্গে দীর্ঘদিনের জানাশোনা আর প্রাথমিক কথা বলে ফাহিমের বিশ্বাস বিসিবিকে সঠিকভাবে পরিচালিত করতে পারবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তবে সবার আগে কোন কাজগুলো করা দরকার সেটিও জানালেন ফাহিম। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার যে ব্যাপারটা, সেই জায়গাটায় বোধহয় একটা বড় ঘাটতি ছিল। সেটা হলে হয়তো আমরা আরও অনেক ব্যাপারে আরও অনেক এগিয়ে যেতে পারতাম। অনেকগুলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঠিক সিদ্ধান্তগুলো নিতে পারতাম, আরও দ্রুত অনেক কাজগুলি করতে পারতাম। সো একটা পর্যায়ে গিয়ে সব কিছু আসলে থমকেই গিয়েছিল আমি বলবো, এবং খুব বেশি কাজ এগোয় নিতে পড়ে। আন্তর্জাতিক ক্রিকেট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ যেন হুড়মুড়িয়ে পেছনের দিকে যাচ্ছে। হোয়াইট বলের 2 ফরম্যাটেই বাংলাদেশ এখন নাম্বার 10। নাজমুল আবেদিন ফাহিম বলছেন বিসিবির অদক্ষতায় এর পিছনে প্রধান কারণ মূলত ঘরোয়া ক্রিকেটের অনিয়ম বিশৃঙ্খলার কারণেই ক্রমশই পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, লাহোর, পাকিস্তান। বিসিবির সভাপতির দায়িত্ব থেকে ফারুক আহমেদের সরে যাওয়ার পরই মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক কোচ চন্দিকা হাথুরুসিংহে। জানালেন তার কাজই তার হয়ে কথা বলে। এদিকে যমুনা টিভির হাতে এসেছে সে সময়ের বোর্ড মিটিংয়ের গুরুত্বপূর্ণ নথি, যেখানে প্রথম এজেন্ডাই ছিল হাথুরুকে অপসারণ। এনএসসির প্রজ্ঞাপনের পরই বিসিবিতে শেষ হয় ফারুক আহমেদের অধ্যায়। কারণ হিসেবে দেখানো হয়েছিল ফারুকের প্রতি 8 পরিচালকের অনাস্থা, বিপিএল এর তদন্ত রিপোর্ট। অনাস্থা চিঠির গুরুত্বপূর্ণ অংশ ছিল হাথুরুসিংহেকে চাকরিচ্যুত করার বিষয়টি নাকি জানতেন না 8 পরিচালক। সংবাদ প্রকাশের পর তা জানতে পারেন বলে দাবি তাদের। কিন্তু প্রশ্ন জেগেছে, আসলে কি কোনো পরিচালকের পরামর্শ না নিয়েই হাথুরুকে বরখাস্ত করেছিলেন ফারুক? এর উত্তর এসেছে যমুনা টেলিভিশনের হাতে। স্ক্রিনে দেখানো এই কাগজ বলছে বোর্ড মিটিংয়ের প্রথম এজেন্ডাই ছিল হাথুরুসিংহেকে অপসারণ করা। তাই তো প্রশ্নবিদ্ধ এখন পরিচালকদের সেই দাবি। তবে হাথুরুসিংহের অপসারণের সময় ফারুক আহমেদ টেনে এনেছিলেন 2023 বিশ্বকাপ রিপোর্টের কথা। দাবি করা হয় নাসুম আহমেদকে কোচের শারীরিকভাবে আঘাতের কথা, কিন্তু সেই কমিটির সদস্য মাহবুব আনাম অবশ্য অস্বীকার করেন সেই অভিযোগ। তখন পর্যন্ত যদি আমরা ডেফিনিটিভ প্রমাণ পেতাম তাহলে আমাদের ওই প্রতিবেদন ওটা থাকতো এবং সেটা তখনই ডিসক্লোজ করত। নিজের সাবেক কর্মস্থলের এই সকল ঘটনা চোখ এড়ায়নি হাথুরুর। সামাজিক মাধ্যম লিঙ্কডইন আইডিতে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, তার কাজই তার হয়ে কথা বলে। আমি সাধারণত আমার কাজকেই আমার হয়ে কথা বলার সুযোগ দেই, তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাকে আবারও আলোচনায় এনেছে। ESPN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আমাকে বিদায় দেওয়ার প্রক্রিয়া বোর্ডের যথাযথ পরামর্শ ছাড়া সম্পন্ন হওয়াটাই বিসিবি সভাপতির অপসারণের অন্যতম কারণ ছিল। স্বচ্ছতা, প্রক্রিয়া এবং সম্মান মাঠে এবং মাঠের বাইরেও গুরুত্বপূর্ণ। ক্রিকেটারকে লাঞ্ছিত করার অভিযোগ অবশ্য বরাবরের মতো অস্বীকার করে আসছিলেন হাথুরু। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। এখন সময় হলো একটা বিরতির পর ফিরব ফুটবলের নানা খবর নিয়ে।
সিঙ্গাপুর ভুটান ম্যাচকে সামনে রেখে প্রথমবার অনুশীলন করলেও বাংলাদেশ, তবে জাতীয় স্টেডিয়াম না, বৃষ্টির কারণে অনুশীলন হয় কিংস অ্যারেনায়। এই প্রথম দেশের মাটিতে নামবেন ফাহমিদুল ইসলাম। বাংলাদেশের মূল লক্ষ্য 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। সেই ম্যাচে আটঘাট বেঁধে মাঠে নামতে দৃঢ় প্রত্যয় লাল সবুজের প্রতিনিধিদের। তবে তার আগে নিজেদের পরখ করে নিতে ভুটানের বিপক্ষে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। সেই ম্যাচকে সামনে রেখে বৃষ্টি উপেক্ষা করেই শুরু হয় প্রথম দিনের অনুশীলন। হামজা সুমিত ছাড়া ঘোষিত দলে সবাই ছিলেন অনুশীলনে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে দেশের মাটিতে অভিষেকের অপেক্ষায় হামজা, সুমিত ও ফাহমিদুলরা। তাই এই ম্যাচ দিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। তাই ফুটবল প্রেমীদের ভালো ম্যাচ উপহার দেওয়ার প্রত্যাশা কোচের। বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন ভেন্যু জাতীয় স্টেডিয়াম। বৈরী আবহাওয়ার পরিবর্তন আসে অনুশীলন ভেন্যুতে। একজন ক্লোজ ডোর অনুশীলন করবে জামাল তোপুরা। ভারত ম্যাচের তুলনায় এবারের জাতীয় দল বেশ শক্তিশালী ও ভারসাম্য হয়েছে বলে দাবি করেছেন আলফাজ আহমেদ। হামজার পর এবার সুমিত, ফাহমিদুলদের অন্তর্ভুক্তিতে বাড়বে শক্তির জায়গা, এমনটাই মত মোহামেডান কোচের। তবে দীর্ঘদিনের স্ট্রাইকারের অভাবকে দুশ্চিন্তার কারণ বলছেন তিনি। রাকিবের পাশাপাশি আলামিনকেও নম্বর 9 পজিশনে খেলানোর পরামর্শ আলফাজের। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে আবাসিক ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। লিগের সেরা ফুটবলারদের নিয়ে হেভিয়ার ক্যাবরেরা দল সাজিয়েছেন বলে মত আলফাজ আহমেদের। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারত ম্যাচের চেয়ে এবারের দল বেশ ভারসাম্য বলে দাবি করেন। পেশাদার লিগে প্রথমবারের মতো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে চ্যাম্পিয়ন করায় এই কোচ। গত ইন্ডিয়ার এগেন্সটে যে টিমটা খেলেছে তার চেয়ে অনেক বেটার, যেহেতু আমাদের দুইটা প্লেয়ার আরও আসছে, সুমিত সোম এবং ফাহমিদুল। তো এখানে কোচ কীভাবে ইউজ করে এটা দেখতে হবে আমাদের। এইখান থেকে আসলে একটা টিমের সেট আপ তৈরি হতে পারে, কম্বিনেশন তৈরি হতে পারে। এখান থেকে কোচ এই ম্যাচ থেকে আরও অনেক কিছু শিখতে পারে। মোহামেডান থেকে জাতীয় দলে সুযোগ পাওয়া জাহিদ হাসান শান্তর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন আলফাজ আহমেদ। তবে সাদা কালোদের এবারের বিপিএলে চ্যাম্পিয়ন করার পেছনে অন্যতম মেহেদী হাসান মিঠুর জায়গা পাওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। শান্ত তো খুবই এক ভালো প্লেয়ার, আমাদের ক্লাবে 3 বছর ধরে খেলছে। আসলে সে বেসিক্যালি স্টপার ব্যাক খেলে। আমার টিমের হয়তো রাইট ব্যাক কিছু সমস্যা ছিল, যার কারণে তাকে আমি রাইট ব্যাক খেলাইছি এবং দুইটা পজিশনে সে খুবই ভালো খেলোয়াড়। মিঠু তো অবশ্যই ন্যাশনাল টিমে সে খেলছে, পরীক্ষিত খেলোয়াড়। মোহামেডানে এই বছর চ্যাম্পিয়ন টিমের স্টপার ব্যাক ধারাবাহিকতা খুবই চমৎকার ছিল। আমার মনে হয় যে ন্যাশনাল টিমে তার ডাক পাওয়া খুবই জরুরি ছিল এবং ডাক পাওয়ার মতো সে খেলছেও। রক্ষণ ও মিডফিল্ডে পরীক্ষিতরা সুযোগ পেলেও এখনও জেনুইন স্ট্রাইকারের অভাব রয়েছে বলে দাবি আলফাজ আহমেদের। রাকিব হোসেনের পাশাপাশি আলামিনকেও পরখ করে দেখার পরামর্শ তার। আমাদের দেশে নাম্বার 9 প্লেয়ার নাই, এটা আমরা সবাই জানি। এখন সেইটাকে কীভাবে কাজে লাগায় সেটা তার ব্যাপার। আমার মনে হয় যে এই জায়গাটাই আমাদের উন্নতি করার দরকার ছিল। রাকিবকে হয়তো স্ট্রাইকার খেলাইতে পারে। সো জেনুইন স্ট্রাইকার আর রাকিবের মধ্যে ডিফারেন্স আছে। অপশন যেহেতু নাই এবং আলামিনের পারফরমেন্স ভালো, কোচ তো তাকে অবশ্যই পরীক্ষা করা উচিত। হামজা সুমিতদের অন্তর্ভুক্তিতে লাল সবুজের শক্তি আরও বৃদ্ধি পেয়েছে বলে দাবি মোহামেডান কোচের। সঠিক পরিকল্পনা ও পরিচর্যায় আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় কোচ আলফাজ আহমেদের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আজ রাতে মাঠে নামছে পিএসজি ও ইন্টার মিলান। 15 বছর পর শিরোপা জয়ের হাতছানি ইন্টার মিলানের। অপরদিকে প্রথমবার ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায় পিএসজি। দুই দলের পাঁচ দেখায় 3 বার জয় পেয়েছে ফরাসি জায়ান্টরা। আলিয়াঞ্জ অ্যারেনায় বাংলাদেশ সময়ের ম্যাচটি শুরু হবে রাত 1টায়। সবশেষ 2019-20 মৌসুমে ফাইনাল খেলেছে পিএসজি। সেবার বায়ার্ন মিউনিখের কাছে 1-0 গোলে হেরে রানার্স আপ হয়েছে দলটা। তবে এবার দুর্দান্ত ছন্দে থাকা লুইস এনরিকের দল নতুন করে সম্ভাবনা জাগিয়েছে ইতিহাস লেখার। চলতি মৌসুমে ঘরোয়া লিগে ট্রাবল জিতেছে ফরাসি জায়ান্টরা। অপরদিকে পিছিয়ে নেই এর আগে 3 বার ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট যেটা ইন্টার মিলানো। যদিও এই মৌসুমে কোনো ট্রফি জেতেনি নেরোজিরা। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার মতো দলকে হারিয়েছে ইনজাগি শিষ্যরা। যুক্তরাজ্যের ন্যাশনাল লিগের প্লে অফের ফাইনালে সাউথ এন্ড ইউনাইটেডের সাথে মুখোমুখি হবে ওল্ডহ্যাম অ্যাথলেটিক্স ফুটবল ক্লাব। আগামী 1 জুন রবিবার অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। ব্রিটেনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলাটি। ঐতিহাসিক এই খেলাটি নিয়ে উচ্ছ্বাসিত দর্শকরা। এরই মাঝে বিক্রি হয়েছে 22,000 টিকিট। সেই সাথে এই বিপুল সংখ্যক সমর্থক নিয়ে গঠিত হয়েছে বাংলাটেক্স দল, যার সদস্য সৈয়দ সাদেক আহমেদ, মোজাহিদ খান, সৈয়দ মারুফ, রহমান, তুহিন ও তালুকদার সুমন। ফাইনাল ম্যাচে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় উৎসাহী প্রবাসীরা। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।